আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফিজিক্স 2 নিয়ে একটি প্রথম অধ্যায়ের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে থাকছে বরফ গলনের সুপ্ত তাপের যে একটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটা করব। যদি আমরা এই বরফ গলনের সুপ্ত তাপের যদি এই ম্যাথটা আমরা তোমাদেরকে সহজে বুঝাইতে পারি, তাহলে এই প্রমাণটার মাধ্যমে আমরা বরফ গলনের সুপ্ত তাপের যে প্রমাণটা আছে, এই প্রমাণটার মাধ্যমে আমরা এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথের সলভ করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা ফিজিক্স 2 এর যে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে এই ম্যাথটা সলভ করা দেখো, কারণ মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু তুমি ম্যাথটা বুঝতে পারবে না। আর বুঝতে যদি না পারো তাহলে এই অধ্যায়ের একটা ম্যাথও তুমি করতে পারবে না। আর এই প্রমাণটার মাধ্যমেই তুমি গতবারেও এইবারই তোমার পরীক্ষার মধ্যে এই বরফ গলনের সূত্রতাপ এসেছিল, এবং আরো প্রত্যেকবারই তোমার এই অধ্যায় থেকে একটা করে ম্যাথ আসবেই। যদি তুমি এই প্রমাণটা না বুঝো তাহলে ওই ম্যাথগুলো তুমি সহজে করতে পারবে না। ঠিক আছে, তো আমরা বরফ গলনটা কি, আমরা বরফ গলনের সুপ্ততাপের প্রথমে আমরা কিছু কার্য পদ্ধতি জেনে নিব। ঠিক আছে, আমরা তোমাদেরকে হয়তো প্র্যাকটিক্যালের যে ক্লাসগুলো হয়েছিল এটাতে মনে হয় বরফ গলনের সুপ্ততাপের একটা প্র্যাকটিক্যাল তোমাদের টিচাররা করিয়েছিল। তো সেখানে বলেছিল প্রথমে একটি শুষ্ক এবং ক্যালোরি শুষ্ক ও পরিষ্কার একটা কি ক্যালোরিমিটার নেই। প্রথমে আমরা কি নিব, একটা শুষ্ক ও পরিষ্কার ক্যালোরিমিটার নিব, এবং এই ক্যালোরিমিটারে কি আছে, ভরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমার 1 নাম্বার ধাপটা গেল যে শুষ্ক ও পরিষ্কার ক্যালোরিমিটার নিলাম এবং এর কি করলাম, ভরটা নির্ণয় করলাম, তাই না? আচ্ছা, দ্বিতীয় কাজটা হচ্ছে যে এই ক্যালোরিমিটার 2/3 পানি নিব এবং ভর পুনরায় কি করব, ভরটা নির্ণয় করব। ঠিক আছে, তারপর যখন ভর নির্ণয় করা হয়ে গেল তখন আমার তৃতীয় কাজ হচ্ছে এই ক্যালোরিমিটার এবং পানি প্রাথমিক তাপমাত্রাটা নির্ণয় করা। তারপরে আমার তৃতীয় কাজটা কি হলো, পানি এবং ক্যালোরিমিটারে কি প্রাথমিক তাপমাত্রাটা কি করতেছি, আমি নির্ণয় করতেছি, তাই না? আচ্ছা, চতুর্থ কাজটা হচ্ছে এই ক্যালোরিমিটার এবং পানির মধ্যে কয়েক টুকরো কি নিব, বরফ নিব, বরফ নিব এবং এই বরফের কি করব, ভরটা নির্ণয় করব। ঠিক আছে, বরফের যখন ভর নির্ণয় করা হয়ে গেল তখন আমি সর্বশেষ কি করব, আমি এই যে মিশ্রণটা করলাম, বরফ পানির যে মিশ্রণটা করলাম, এই যে বরফ যে আমাদের তাপটা গ্রহণ করতেছে এবং পানি যে তাপটা আমার ত্যাগ করতেছে, এটা আমি বিস্তারিত আলোচনা একটু পর তোমাদের বুঝাবো কেন বরফ হচ্ছে পানি তাপ গ্রহণ করে আর পানি এবং ক্যালোরিমিটার কেন তাপ বর্জন করে, এটা তোমাদের একটু পরে আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দিব। ঠিক আছে, তো আমার চতুর্থ কাজটা আমরা করে ফেললাম, তাই না? এখন পঞ্চমতম কাজ হচ্ছে এই মিশ্রণের বরফ গলনের সর্বশেষ যে তাপমাত্রা মিশ্রণে, এই সর্বশেষ তাপমাত্রাটা নির্ণয় করতে হবে। এইভাবে আমরা কি বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এটা গেল আমার কি কার্য পদ্ধতি গেল। এখন আমার কি আমি যে এতগুলা যে ভর নির্ণয় করলাম, এতগুলা যে ইয়ার নির্ণয় করলাম, তো এগুলার আমার কি করতে হবে, এগুলো আমাদের গাণিতিক ভাবে প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা কি নিছি, ক্যালোরিমিটার নিছি, তাই না? আমরা এই সাইডে কি করব, নোট করব যে ক্যালোরিমিটারের ভর, ক্যালোরিমিটারের ভরটাকে আমরা কি ধরলাম, m1 ধরলাম। ক্যালোরিমিটারের ভরটাকে কি ধরলাম, m1 ধরলাম, তাই না? আচ্ছা, এই ক্যালোরিমিটারের একটা কি থাকবে, আপেক্ষিক তাপ থাকবে। ক্যালোরিমিটারে কি থাকবে, আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটাকে আমরা S1 দ্বারা কি করব, প্রকাশ করব। ক্যালোরিমিটারের ভর হচ্ছে m1, ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ হচ্ছে S1। আচ্ছা,
তারপর দেখো পানি আমরা নিয়েছিলাম, দ্বিতীয়ত কাজ কি করেছিলাম, পানি নিয়েছিলাম। এই পানির আমরা কি করব, ভর নির্ণয় করেছিলাম না। তাহলে আমরা লিখতে পারি পানির ভর, পানির ভর হচ্ছে m2, পানির ভর হচ্ছে কি m2, পানির ভর কি হচ্ছে m2 হচ্ছে। তারপর হচ্ছে পানির আপেক্ষিক তাপ আমাদের বের করতে হবে, পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপকে আমরা সরেয়া দ্বারা প্রকাশ করলাম, মানে এটা কি হচ্ছে যে আপেক্ষিক তাপটা অত বড় না লিখলাম, শর্টকাটে লিখতেছি। হ্যাঁ, তাহলে পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমার কি S2, পানির আপেক্ষিক তাপ কি হচ্ছে S2। এটা তোমরা মনে রাখবা, পানির আপেক্ষিক তাপ সর্বদা হবে 1, সর্বদা কি হবে 1। তো আমরা যেহেতু প্রমাণটা করতেছি, মনে করে এখানে আমরা পানির আপেক্ষিক তাপ কত এটা আমরা জানি না, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, S2 ধরে নিচ্ছি। ভালো কথা। এখন পানি এবং ক্যালোরিমিটার আমরা তৃতীয় নম্বরে কাজ কি করেছিলাম, পানি এবং ক্যালোরিমিটার কি প্রাথমিক তাপমাত্রা নির্ণয় করেছিলাম না। তাহলে আমরা এটা লিখবো যে পানি ও ক্যালোরিমিটারের প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা। তাহলে পানি ও ক্যালোরিমিটার প্রাথমিক তাপমাত্রা আমরা কি ধরে নিলাম, T1 ধরে নিলাম। ঠিক আছে, T1 কিন্তু ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমি ক্যালোরিমিটার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়েছিলাম না, এবং বরফের কি ভর নির্ণয়েরও কথা তোমাদেরকে বলেছি, তাই না? তাহলে প্রথমে আমরা এখন বরফের ভর ইকুয়াল আমরা m3 নিব। কেন m3 নিব, কারণ আমরা এখানে m1 m2 আগেই ধরে নিয়েছি, এজন্য আমরা কি নিচ্ছি, m3 নিচ্ছি। ঠিক আছে, তাহলে বরফের ভর হচ্ছে আমার m3। আচ্ছা, বরফের সুপ্ততাপ, বরফের সুপ্ততাপ হচ্ছে আমার a। ঠিক আছে, এই যে আমি বরফের ভর নির্ণয় করলাম, বরফের সুপ্ততাপ যে দিলাম, এটা আমার এই এল এর মানটা আমার কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো এখন আসি আমি ক্যালকুলেশনে আসি। এই যে আমি এখন যে ক্যালকুলেশন তোমাদের কয়েকটা দেখাবো, ঠিক আছে, কে আমার তাপ গ্রহণ করতেছে এবং কে তাপ বর্জন করতেছে, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা ম্যাথগুলো সহজে সলভ করতে পারবা। তাহলে দেখো, যার তাপমাত্রা বেশি, আমি যে কোনো দুইটা বস্তুর মধ্যে তো তুলনা করব, তাই না? এই তুলনামূলক যে আমরা বস্তু দুইটা নিচ্ছি, এই বস্তু দুইটার মধ্যে দেখব কার তাপমাত্রা সবচেয়ে বেশি। যার তাপমাত্রা সবচেয়ে বেশি সে কি করবে, তাপ বর্জন করবে। যার তাপমাত্রা বেশি যে তাপ কি করবে, বর্জন করবে। আর যার তাপমাত্রা কম সে কি করবে, তাপ গ্রহণ করবে। এরা আবার কতক্ষণ তাপ গ্রহণ এবং বর্জন করবে এটা কি জানো, এটা হচ্ছে যতক্ষণ না তাদের তাপ কি ইকুয়াল না হচ্ছে, ততক্ষণ তারা কি করবে, তাপ কি বর্জন করবে আর একজন গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে যার তাপ বেশি, তাপ কি করে, বেশি তাপ বর্জন করে, আর কম তাপ মানে মাত্রা, বেশি তাপমাত্রা কি করতেছে, বর্জন করতেছে, আর কম তাপমাত্রা কি করতেছে, গ্রহণ করতেছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এখন দেখো আমরা এই ক্যালোরিমিটারের যে আপেক্ষিক তাপগুলো আছে, আমরা এই আপেক্ষিক তাপমাত্রা শুধুমাত্র তাপগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, ভালো কথা। তো দেখো, ক্যালোরিমিটারের কক্ষ তাপমাত্রায় থাকে না, ক্যালোরিমিটার এবং পানি সর্বদা কি থাকে, কক্ষ তাপমাত্রায় থাকে। তার মানে কক্ষ তাপমাত্রা আমরা সাধারণত জানি যে 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ভালো কথা। এখন বরফের কথায় যদি আসি, বরফ হচ্ছে কি -ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রির নিচে যখন হবে, পানির তাপমাত্রাটা যখন 0 ডিগ্রির নিচে হবে তখনই কি হবে, সেটা আমার বরফ হবে। তার মানে বরফের তাপমাত্রা হচ্ছে মাইনাস তাপমাত্রা, তাই তো? তাহলে দেখো, বরফ যেহেতু আমাদের মাইনাস তাপমাত্রা মানে 0 ডিগ্রির বরফে পরিণত হচ্ছে, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে 0 ডিগ্রির বরফ মানে
তাপমাত্রা বেশি, না হচ্ছে 25°C তাপমাত্রা, মানে কক্ষ তাপমাত্রাটা বেশি হচ্ছে? অবশ্যই আমার কক্ষ তাপমাত্রা বেশি হচ্ছে। তার মানে এখান থেকে আমার বোঝা যাচ্ছে যে কক্ষ তাপমাত্রার ক্যালোরিমিটার এবং পানি হচ্ছে কি তাপ বর্জন করবে, এবং 0°র বরফ আমার কি করবে, তাপটা গ্রহণ করবে। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো তাহলে আমি তাপগুলা কি করব, নির্ণয় করতে পারবো। তাহলে আমি লিখি ক্যালোরি মিটার কর্তৃক বর্জিত তাপ, এই তাপটাকে আমরা Q1 দ্বারা প্রকাশ করি। এই তাপটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, Q1 দ্বারা। এখন কথা হচ্ছে তাপের হচ্ছে দুইটা সূত্র, তাপ নির্ণয় কয়টা সূত্র, দুইটা সূত্র। তার মধ্যে হচ্ছে এই দেখো আমি এদিকে তাপের সূত্র লিখি দেই, তাপ ইকুয়াল বস্তুর ভর, আচ্ছা বস্তুর ভর, এটা মিশাই দেই, এগুলো তোমরা নোট করে নিও। বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপমাত্রা, আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পরিবর্তন, এইটা হচ্ছে আমি এই সূত্রটা হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, যখন আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আবারও বলি, যখন আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তখন হচ্ছে বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রা পরিবর্তন, এই সূত্র দিয়ে আমরা কি তখন তাপ নির্ণয় করতে পারবো। আর যখন হচ্ছে আমার তাপমাত্রা পরিবর্তন হবে না, আবারও বলি, যখন আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না বা হবে না, তখন তাপ নির্ণয় সূত্র হচ্ছে বস্তুর ভর গুণন সুপ্ত তাপ। তাহলে আবার দেখো তাপের আর একটা সূত্র কি, বস্তুর ভর গুণন সুপ্ত তাপ। তাহলে দেখো আমি কয়টা সূত্র জানলাম তাপ নির্ণয়ের, দুইটা সূত্র জানলাম। একটা সূত্র হচ্ছে যখন বস্তুর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, মানে দুইটা বস্তুর যখন মানে বস্তুটার যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তখন হচ্ছে তাপ নির্ণয় সূত্র কি, বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তাপ নির্ণয়ের সূত্র। আরেকটা তাপের সূত্র হচ্ছে যখন আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, যখন আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না তখন আমার তাপ নির্ণয় সূত্র হচ্ছে বস্তুর ভর গুণন সুপ্ত তাপ। ঠিক আছে, এটা আমরা দুটা সূত্র জানি, ভালো কথা। এখন যেহেতু আমার ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ, আচ্ছা ক্যালোরিমিটারে কি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না? কিভাবে পরিবর্তন হচ্ছে, কারণ সে আছে 25°C তাপমাত্রায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25°C তাপমাত্রায়। তো আমরা এখানে 25°C তাপমাত্রা না ধরে প্রাথমিক তাপমাত্রা আমরা কি ধরেছি, T1 ধরেছি, ভালো কথা। এই যে T1 দিয়ে আমরা ধরলাম, এখন যখন আমার মিশ্রণের শেষ তাপমাত্রায় যাবে, মানে বরফের তাপমাত্রা এবং কিসের তাপমাত্রা, ক্যালোরিমিটারের তাপমাত্রা ইকুয়াল না হচ্ছে, ততক্ষণ কি তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে। তার মানে দেখো মিশ্রণের শেষ তাপমাত্রা পর্যন্ত আমাদের কি হচ্ছে, আমাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। আমি এখানে একটা জিনিস মিস্টেক করেছি, যেটা হচ্ছে মিশ্রণের শেষ তাপমাত্রা ইকুয়াল শুধুমাত্র টি ধরলাম। প্রাথমিক তাপমাত্রা আমরা কি টি ধরেছি, আর মিশ্রণের শেষ তাপমাত্রা মানে দুইটা বস্তুর কি তাপমাত্রা ইকুয়াল হচ্ছে, ওই তাপমাত্রাটা ধরেছি আমি শুধুমাত্র টি। এই তাপমাত্রা পর্যন্ত কি ক্যালোরিমিটার T1 থেকে টি তে কি রূপান্তরিত হবে, তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ক্যালোরিমিটার ভর আমরা কি জানি, M1, ক্যালোরিমিটারের ভর জানি M1।
আচ্ছা, ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কত ধরেছি? ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ ধরেছি S1, তাহলে S1 লিখো। ঠিক আছে কি? এখন তাপমাত্রার পরিবর্তন, যখন তাপমাত্রা পরিবর্তন হবে, আচ্ছা বড় তাপমাত্রা কত? 25°C তাপমাত্রা বড়, না যেটা আরো নিচে নাম দিছে ওইটা বড়? অবশ্যই T1 তাপমাত্রাটা বড় আর T তাপমাত্রাটা কি ছোট হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 মাইনাস T। ঠিক আছে, T1 মাইনাস T। T হচ্ছে প্রাথমিক তাপমাত্রা আর T হচ্ছে মিশ্রণের শেষ তাপমাত্রা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া কেন টিটা আগে হলো না? কেন টিটা আগে হলো না আর কেন T2টা মানে পরে হলো না? তাই তো। আচ্ছা, T1টা একমাত্র বড়। দেখো T1 আমরা কি কক্ষ তাপমাত্রা মানে কি 25°C তাপমাত্রা, তাই না? আর বরফটা যখন আস্তে আস্তে এটারও তাপমাত্রা কমতেছে, এটারও তাপমাত্রা কি বাড়তেছে, যখন ইকুয়াল ইকুয়াল, তার মানে কি ক্যালোরিমিটার তাপমাত্রা কমতেছে না? তার মানে এইটা হচ্ছে T1টা বড় আর Tটা হচ্ছে ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার, মানে হচ্ছে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ পাইলাম। এখন আমি যদি পানি আছে না, পানি কি আমার 25°C ছিল না? তাহলে পানি কর্তৃক বর্জিত তাপটাও লিখতে হবে। এই যে পানি কর্তৃক বর্জিত তাপ, এটা হবে Q2। আচ্ছা, পানির ভর কত আমরা ধরেছি? M2 ধরেছি, তাহলে আমরা এখানে M2 লিখে দিলাম। ঠিক আছে, এখন বস্তু আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপকে আমরা কি ধরেছি? S2 ধরেছি, তাহলে এখানে আমরা S2 দিলাম। ভালো কথা। এখন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, পানিও 25°C তাপমাত্রা থেকে T°C তাপমাত্রায় রূপান্তরিত হয়েছে না? তাহলে T1টা বড় আর Tটা হচ্ছে ছোট, তাহলে T1 মাইনাস T। ঠিক আছে কি? এখন এইটাই যদি হয় তাহলে দেখো আমি পানি কর্তৃক বর্জিত তাপ এবং ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করেছি। আমি কি এখন বরফের কি তাপ মানে গৃহীত তাপটা কি নির্ণয় করেছি? বরফ কিন্তু আমি গৃহীত তাপটা নির্ণয় করিনি। এখন এই বরফের ক্ষেত্রে অনেকগুলা বিষয় তোমার মাথার মধ্যে রাখতে হবে। বরফের অনেকগুলো বিষয় তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। যেমন এখানে হচ্ছে বরফটা কত °C তাপমাত্রা হতে, বরফটা কত °C তাপমাত্রা হতে কি হচ্ছে পানিতে রূপান্তরিত হচ্ছে, এটা তোমাকে দেখতে হবে। তো মনে করো আমরা যেহেতু কোনো ম্যাথ নাই করতেছি, সেটা প্রমাণটা করতেছি, তাই না? এই প্রমাণটা করার জন্য আমি ধরে নিলাম বরফটা আমার 0°C মানে আছে। কত °C আছে? 0°C তাপমাত্রায় আছে। তাহলে দেখো আমি এদিকে একটু দেখে জাস্ট তোমাদেরকে বলি, বরফটা 0°C বরফ হতে কি সর্বপ্রথম 0°C পানিতে রূপান্তরিত হবে, তাই না? কিসে পরিণত হবে? পানিতে রূপান্তরিত হবে। তাহলে আবারও বলি, ধরলাম যে 0°C তাপমাত্রায় কি বরফ আছে, এই বরফটা সর্বপ্রথম পানিতে রূপান্তরিত হবে। তার মানে কি 0°C তাপমাত্রা পানিতে রূপান্তরিত হবে। এখন এই 0°C তাপমাত্রার পানি হতে কখন কি করবে? এই যে মিশ্রণের শেষ তাপমাত্রা পর্যন্ত কি যাবে, মানে ইকুয়াল না হওয়া পর্যন্ত সে কি করবে? তাপ গ্রহণ করতে করতে কি হবে? মিশ্রণের শেষ তাপমাত্রা পর্যন্ত চলে আসবে। তাহলে দেখো তো বরফ কয়টা ধাপে পানিতে রূপান্তরিত হচ্ছে? 2টা ধাপে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? বরফ কর্তৃক 2টি ধাপে কি পানিতে রূপান্তরিত হয় বা তাপ গ্রহণ করে। বরফ 2টি উপায়ে পানিতে তাপ গ্রহণ করে বা পানিতে রূপান্তরিত হয়। পানিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা 1 নাম্বারটা দিতে পারি, আমরা 1 নাম্বার কি দিতে পারি? যে 0° বরফ হতে 0° পানিতে
0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানিতে রূপান্তরিত হতে গৃহীত তাপ, রূপান্তরিত হতে গৃহীত তাপ। আচ্ছা, এই তাপটাকে আমরা Q1 Q2 ধরছি না, এটাকে আমরা 3 ধরলাম। কি ধরলাম? 3 ধরলাম। ভালো কথা, 3 ধরে নিছি, সমস্যা তো নেই, ধরে নিলাম। এখন দেখো তো আমার 0 ডিগ্রি বরফ হতে কি 0 ডিগ্রি পানিতে রূপান্তরিত হয়েছে না? আচ্ছা, তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে দেখো, এখানে যখন আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তখন আমরা তাপ নির্ণয় সূত্র কি জানি? যে বস্তু ভর গুণন সুপ্ত তাপ। আচ্ছা, বরফের ভর আমরা কত ধরেছি? বরফের ভর আমরা ধরেছি m3। তাহলে আমরা বরফের ভর m3 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো, এখন আমার আছে কি? সুপ্ত তাপ। বরফের সুপ্ত তাপ আমরা কি লিখেছি? L লিখেছি। তাহলে আমরা এখানে L দিয়ে দিলাম। তাহলে দেখো, বরফ বস্তুর ভর গুণন সুপ্ত তাপ। তাহলে কেন এটা হলো? কারণ এখানে আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, এই কারণে বস্তুর ভর গুণন সুপ্ত তাপ আমরা লিখতে পারি। ঠিক আছে, এইটা তো আমার 1 নাম্বার ধাপ গেল, তাই না? এখন আমার 2 নাম্বার ধাপ হচ্ছে এই 0 ডিগ্রি পানি হতে, 0 ডিগ্রির পানি হতে 3 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তরিত হতে আবারও কি গৃহীত তাপ। আচ্ছা, তাহলে আমরা এখানে Q4 দিয়ে দিই। ঠিক আছে, Q কি দিলাম? 4 দিলাম। এখন দেখো আমার এখানে 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে না? তার মানে কি? তাপমাত্রার পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ভালো কথা, যদি তাপমাত্রারই পরিবর্তন হয়, তাহলে আমরা তাপমাত্রা পরিবর্তনের তাপের সূত্র আমরা কি জানি? বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, যাই হোক, আমরা এটা কিসের কাজ করতেছি? বরফের কাজ করতেছি না? তাহলে বরফের ভর কত? m3। আচ্ছা, এই যে বরফ পানি, আচ্ছা এটা আমরা পানিতে মানে বরফের কাজ করতেছি জন্য বরফের ভরটা আসলো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা সহজ একটা মানে উদাহরণ দিচ্ছি। মনে করো আমি 10 গ্রাম বরফ নিয়েছি একটা পাত্রের মধ্যে। যাই হোক, একটা পাত্রের মধ্যে আমি কত নিয়েছি? 10 গ্রাম বরফের ভর নিয়েছি, মানে 10 গ্রাম ভরের বরফ নিয়েছি। ভালো কথা, এখন বরফটা যখন তাপমাত্রা গ্রহণ করার পর পানিতে রূপান্তরিত হলো, তাহলে পানির কি ভর কি 10 থেকে 12 15 কি হবে? না, 10ই থাকবে? বলো তো। অবশ্যই 10 গ্রামের পানি মানে বরফটা 10 গ্রামের পানিতে রূপান্তরিত হবে। তাহলে ভরটা আমার একই থাকতেছি না? সেম কাজ হচ্ছে, যখন আমার 0 ডিগ্রি পানি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হবে, তখন কিন্তু বরফের ভরটাই কিন্তু কাউন্ট হবে। এখন যেহেতু আমার আপেক্ষিক তাপ আসে, কি আসে? আপেক্ষিক তাপ আসে। তাহলে এটা আমার কিসেতে রূপান্তরিত হয়েছে? পানিতে রূপান্তরিত হয়েছে। এই কারণে আমরা কি ধরবো? পানির হচ্ছে আপেক্ষিক তাপটা ধরবো। আবারও বলি, কেন পানির আপেক্ষিক তাপটা আমরা ধরবো? কারণ আমার 0 ডিগ্রি সেলসিয়াস পানি হতে 3 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তরিত হয়েছে, মানে পুরোটাই কিন্তু পানির স্তর, এখানে কিন্তু বরফের কোনো কাজ নাই। আচ্ছা, যখন পানিতে রূপান্তরিত হবে, তখন পানির কাজ হবে না, পানির রূপ ধারণ করবে না। যেমন আমারই কথা বলি, যখন আমি আমার কলেজে মানে আমার ক্লাস করতে যাই, তখন আমি কি হিসেবে থাকি? তখন আমি মানে আমার টিচারের কাছে আমি স্টুডেন্ট হিসেবে থাকি, তাই তো? আবার যখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তখন আমি তোমাদের কি টিচার হিসেবে থাকি না? তার মানে দেখো, আমি যেখানে যে পজিশনে যাচ্ছি, আমি ওই পজিশনের রূপটাকে ধারণ করতেছি। যখন আমি ক্লাসরুমে যাচ্ছি, তখন আমি কি? স্টুডেন্ট। আবার আমি যখন তোমাদের ক্লাসটা নিচ্ছি, তখন আমি টিচার। তাহলে দেখো, সেম বিষয়টাই দেখো, এখানে পানি হতে পানিতে রূপান্তরিত হয়েছে, মানে বরফ হতে পানিতে, এবং পানি হতে আবার পানিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে পানির এখানে কি রূপ ধারণ করবে না? এর জন্য পানি কি আসবে? আপেক্ষিক তাপটা আসবে। আমরা পানির আপেক্ষিক তাপ কি ধরেছি? S2 ধরেছি, এখানে S2 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো, এখন আমার তাপমাত্রা পরিবর্তন।
আচ্ছা ভালো কথা, 0 ডিগ্রি তাপমাত্রা পড়বে বেশি না 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি? অবশ্যই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বেশি হবে, কারণ 0 থেকে এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। তাহলে আমরা বলতে পারি যে T1 মানে T-0, কি বলতে পারি? T-0। তাহলে আমি আবার এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি M3S2T। ঠিক আছে, তাহলে আমি কয়টা তাপ পেয়েছি? 4টা তাপ পেয়েছি। আচ্ছা, এই তাপের সংখ্যাগুলো আমি এইদিকে একটু মিশাই দিব, এটা আমি মিশাই দিলাম। ঠিক আছে, আমি Q1 এর মান আর Q2 এর মান রেখে সবগুলা কি করলাম, মিশাই দিচ্ছি। আচ্ছা, আমি এখানে Q3 ইকুয়াল কি পাইছি? M3L পেয়েছি। Q4 ইকুয়াল আমরা কি পেয়েছি? M3S2T1 পেয়েছি, তাই না? আচ্ছা, বাকিগুলা সবগুলা মিশাই দিই। বাকিগুলা সবগুলা কি করলাম, মিশাই দিলাম। দেওয়ার পর দেখো, আমি একটা ক্যালোরিমিটারের কি পারি, ক্যালোরিমিটারের নীতি জানি, যে ক্যালোরিমিটারের নীতি হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। তাহলে দেখো, আমি এখানে লিখতে পারি ক্যালোরিমিটারের নীতি ক্যালোরিমিটারের নীতি অনুসারে আমরা কি পারি, আমরা পারি গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। দেখো, গৃহীত তাপ ইকুয়াল আমরা কি জানি, বর্জিত তাপ জানি। আচ্ছা, গৃহীত তাপ মানে কি? আমার গৃহীত তাপ হচ্ছে Q4 আর Q3 আমার কি গৃহীত তাপ না? কারণ এই দুটা তাপ আমরা কি বরফ পাইছি, বরফ হচ্ছে তাপ কি করে গ্রহণ করে। তাহলে আমরা এই Q3 প্লাস Q4 লিখতে পারি। আর বর্জন কে করছে, বর্জিত তাপ কে? Q1 Q2। তাহলে লিখি Q1 প্লাস Q2 আমরা কি করলাম, যোগ করে দিলাম। এখন জাস্ট মানগুলা বসে দিই। M3 এর মান হচ্ছে M3L, Q4 এর মান হচ্ছে M3S2T। ঠিক আছে, ইকুয়াল Q1 এর মান কি হচ্ছে, M1S1 Q1 মাইনাস T। আচ্ছা, আমি এগুলোটা মিশাই দেই, কারণ এদিকে আমার কাজ তুলে ফেলছি। আবার প্লাস হচ্ছে কি M2S2, তারপর হচ্ছে T1 মাইনাস T, তাই না? আচ্ছা দেখো তো, এই যে এখান থেকে এখানে T1 মাইনাস T, এখানে T-1 আছে, তাই না? তাহলে এখান থেকে আমার কি কমন যায় না, যে T1 মাইনাস T ব্র্যাকেট হচ্ছে কি M1S1 প্লাস M2S2। তার মানে দেখো, এই দুটা থেকে আমরা কমন নিলাম, আর এইটা লিখলাম প্লাস এইটা লিখলাম। লিখার পর দেখো তো, এইটা আমার এখানে কি প্লাস আকারে আছে না? কি আকারে আছে? প্লাস আকারে আছে। আচ্ছা, আমি এই দিকের গুলো একটু মিশাই দিই। আমি কিসের মান বের করব? এল এর মান বের করব। তাহলে এই প্লাসটা এইদিকে গেলে আমার কি হচ্ছে, মাইনাস M3S2Q1 হচ্ছে। তাহলে দেখো, এখানে এই দুটা থেকে আমি কি করেছি, কমন নিয়েছি। এই দুটা থেকে আমি কি করেছি, কমন নিয়েছি, এবং এটা আমার এখানে কি প্লাস আছে, এটাকে আমি কি করছি, মাইনাস করে দিয়েছি। তাহলে এখানে আমার থাকতেছে M3L। এখন আমাকে বলেছে সুপ্ত তাপ নির্ণয় করো, বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, সুপ্ত তাপ সময় আমি কি এল জানি না? এল তো জানি। তাহলে M3টা এখানে আমার গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এল ডিভাইডেড T1 মাইনাস T কমা M1S1 প্লাস M2S2 মাইনাস হচ্ছে M3S2T1 ডিভাইডেড কি হচ্ছে, আমার M3 এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হচ্ছে। দেখো, তাহলে আমি কি পেয়ে গেলাম, সুপ্ত তাপ পেয়ে গেলাম। ঠিক আছে, কি পেয়ে গেলাম, সুপ্ত তাপ পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার
বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয়। আমি যা যা বলেছি, যা যা লিখতে বলেছি তাই তোমরা লিখে দিবা। তাহলে তোমরা ফিজিক্সের এক অধ্যায় থেকে যদি বরফ গলনের সুপ্ত তাপ আসে, তাহলে তোমরা অবশ্যই 8-এর মধ্যে 7 বার কমন পাবা, নিশ্চিত থেকে থাকো। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এতটুকুই থাকবে। এর আগে তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যদি বরফ গলনের সুপ্ত তাপটা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে, মানে গাণিতিক সমস্যা বলি আছে, 80% তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখলা, তারা খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করে দিও, যে যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।